কিন্তু বাংলাদেশে কোনো সাংবাদিক হত্যার বিচার আপনি পাবেন না, এটা একটা সমস্যা। আর দ্বিতীয় আরেকটা পরিণতি আপনার হবে, সেটা হচ্ছে আপনাকে ধরে নিয়ে মারধর করবে, আয়নাঘরের মতো কোথাও নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। প্রবাসী সাংবাদিক যারা আছেন তাদের বিরুদ্ধে যে আইসিটি একটা মামলা হয়েছে, সাগররুনি হত্যাকাণ্ড যে মামলা হয়েছে, সে মামলা নিয়ে, সাংবাদিকদের হত্যাকাণ্ড মামলা নিয়ে কোনো প্রকার কোনো সুরাহ এখনো হচ্ছে না। যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম গণমাধ্যম তার স্বাধীন সাংবাদিকতা উপভোগ করবে, কিন্তু আমরা এই সরকার থেকে গত 1 বছরে সেই পরিবেশ এখন পর্যন্ত পাইনি। আমি আমার থেকে বলতে আমাদের প্রতিটি সহকর্মী সহ পুরো বাংলাদেশ গতকালকে আমাদের তুহিন ভাইয়ের সেই নির্মমভাবে হত্যাকাণ্ডের সেই ভিডিও ফুটেজ কিংবা তার সেই রক্তাক্ত দেহ থেকে আমরা সবাই কেঁদেছি। এখনো আমার গা শিউরে ওঠে ওই হত্যাযজ্ঞের অবস্থা থেকে। কিন্তু আমরা এই ঘটনা ঘটার পরে আমরা দেখি সেটাকে বিভিন্নভাবে ট্রেনিংয়ের চেষ্টা চলছে, বিভিন্নভাবে রাজনৈতিক দায় কিংবা বিভিন্ন দায়ের উপর। কিন্তু এই যে হত্যাযজ্ঞ হয়েছে এটাকে সুস্পষ্টভাবে বিচার চাইতে আমরা এখন পর্যন্ত সরকারের উপরমহল থেকে কিংবা রাজনৈতিক দলগুলো থেকে সামান্য কিছু পেলেও ওই ধরনের জোরালো কোনো আওয়াজ এখন পর্যন্ত পাইনি। 24 ঘন্টার কাছাকাছি হলেও এই ঘটনার সাথে সম্পৃক্ত আসল আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এটা আমি মনে করব রাষ্ট্রের ব্যর্থতা। সত্য সংবাদ প্রচার করার কারণে আমরা সাংবাদিকরা অনেক হামলা, মামলা, হুমকির শিকার হয়েছি। আপনারা জানেন, আমরা যারা এখানে সাংবাদিক আছি, প্রবাসী সাংবাদিক যারা আছে তাদের বিরুদ্ধে যে আইসিটি একটা যে মামলা আছে, সেই মামলা নিয়ে কিন্তু এখনো কোনো প্রকার কোনো সুরাহা হয়নি। গাজীপুরের যে হত্যাকাণ্ড, এই গাজীপুরের হত্যাকাণ্ড আজকে আমরা মানববন্ধন করছি, কালকে করবো, পরশুদিন আমরা সবাই ভুলে যাব, এটা স্বাভাবিক একটা বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। আর সাংবাদিক মারার কারণে বা মারার পর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্নভাবে ট্যাগ দেওয়া শুরু করে যে সে অমক দল করছে বা অমকটায় হামলা করেছে। আমরা এখান থেকে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই, সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে এই বর্তমান সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। আমার কাছে মনে হচ্ছে এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, বর্তমান সরকারের কাজ হলো রাজনৈতিক যে মামলাগুলো আছে সেই মামলাগুলো শুধু সুরাহা করার জন্য এই বর্তমান সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। না হলে প্রবাসী সাংবাদিক যারা আছেন তাদের বিরুদ্ধে যে আইসিটি একটা মামলা হয়েছে, সাগররুনি হত্যাকাণ্ড যে মামলা হয়েছে, সে মামলা নিয়ে, সাংবাদিকদের হত্যাকাণ্ড মামলা নিয়ে কোনো প্রকার কোনো সুরাহ এখনো হচ্ছে না, সামনে হবে না এমনটাই আমার আশা। আসলে বাংলাদেশে যারা সাংবাদিকতা করে, সাংবাদিকতা বলতে বোঝাচ্ছি যারা তেল মারে না, যারা সত্যিকার অর্থে খবর প্রচার করে, এদের পরিণতি হয় দুইটা। এক হচ্ছে আপনি যে কোনো দিনে বা রাতে খুন হয়ে যাবেন এবং সেই খুনের বিচার আপনি কোনো দিন পাবেন না। আপনার পরিবার গিয়া দাঁড়ে দাঁড়ে ঘুরবে, যখন যে সরকার আসবে এদের পাও ধরবে, সান্ত্বনা দিবে যে আমরা তোমাদেরকে দেখতেছি। কিন্তু বাংলাদেশে কোনো সাংবাদিক হত্যার বিচার আপনি পাবেন না, এটা একটা সমস্যা। আর দ্বিতীয় আরেকটা পরিণতি আপনার হবে, সেটা হচ্ছে আপনাকে ধরে নিয়ে মারধর করবে, আয়নাঘরের মতো কোথাও নিয়ে যাবে, তুলে নিয়ে যাবে। তারপর এক সময় আমাদের যে অগ্রজ বড় ভাইরা আছে, ইলিয়াস ভাইদের মতো আমরা বিদেশে চলে যাব, সেখানে গিয়ে কথা বলবো, কারণ এই দেশে আর কথা বলার মতো উপায় নেই। আজকে যে ঘটনা, সেটা আসলে বলার মতো ভাষা নাই। একটা সাংবাদিককে মানুষ এভাবে নির্মমভাবে মারতে পারে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। রাষ্ট্র বারবার বলে সাংবাদিকতা তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ। কিসের স্তম্ভ? কিসের স্তম্ভ? স্তম্ভ তো ভেঙে পড়েছে, একটা রাষ্ট্র ভেঙে পড়েছে। সাংবাদিকতা যখন এভাবে ধ্বংস হয়ে যায়, ভেঙে পড়ে, তখন আর স্তম্ভ বলতে কিছু থাকে? স্তম্ভ বলে সাংবাদিকদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে পাম্পট্টি দেওয়া হয় এবং এদেরকে আশ্বাস দেওয়া হয় বহুত কিছু করে দেওয়া হবে। কই, আজ পর্যন্ত কেউ করেনি তো। বিভিন্ন সরকার আশ্বাস দিয়েছে, কোনো সরকারের প্রতি কোনো রকম প্রত্যাশা আমাদের কোনোদিনও ছিল না। অন্তত শেষ পর্যন্ত এই সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল যে অন্তত আমাদের নিরাপত্তা বিধান করবে, আমরা কথা বলতে পারবো, আমাদের কথার মূল্যায়ন হবে, আমাদের কথার বাস্তবায়ন হবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত কি দেখলাম? দিনে দুপুরে প্রকাশ্যে ইট দিয়ে তারপর থেতলে দেওয়া হয়, মাথা পা ভেঙে দেওয়া হয়। এ হচ্ছে আমাদের দেশের সাংবাদিকদের অবস্থা। সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে প্রকাশ্যে কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করা হয়। এ হচ্ছে পরিণতি। অপেক্ষায় থাকেন, ভবিষ্যতে আমাদের মতো সাংবাদিকদেরও এরকম পরিণতি দেখতে হবে। হয় দেখবেন প্রকাশ্যে আমাদেরকে জবাই দিছে, তা না হলে আমরা হয়তো কোনোভাবে চাপে পড়ে দেশ ছেড়ে চলে গেছি কিংবা সাংবাদিকতা ছেড়ে দিয়েছি। আপনাদের সবাইকে আজকে একটা কথা আমি স্পষ্ট করে এবং ক্লিয়ার করে বলে দিতে চাই যে বাংলাদেশে কোনো দিন আর এই ঘটনাগুলোর পর ভালো সাংবাদিকের পয়দা হবে না। এদেশে
যে দেশে গুণের সম্বোধন নাই সে দেশে গুণী জন্মায় না, আর যে দেশে সাংবাদিকদের মূল্যায়ন নাই, আমি বলে দিলাম যুগের পর যুগ চলে যাবে, বাংলাদেশে একটা ভালো সাংবাদিক জন্মাবে না। কারণ আপনারা সাংবাদিককে পালতে পারেন না, পুষতে পারেন না, তাদেরকে মেনটেন করতে পারেন না। তাদের প্রত্যাশা করেন কিভাবে বাংলাদেশের সাংবাদিকতা আর মিডিয়া ঘুরে দাঁড়াবে? আমি বলে দিলাম কোনোদিনও দাঁড়াবে না। তবে হ্যাঁ, এখনও কিছু কিছু আশা করি যে হয়তো এই সরকার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করে যাবে। আমরা অন্য কোনো সরকারের প্রতি কখনোই আস্থা পাই না। এই সরকার, এটা কোনো রাজনৈতিক সরকার না। আমি অন্তত লাস্টবার রিকোয়েস্ট করছি এই ঘটনাগুলো দিয়ে একেবারে সুষ্ঠু সাংবাদিকদের জন্য একটা নীতিমালা, সুন্দর একটা পরিবেশ, এবং যাতে আমরা বুক ফুলিয়ে কাজ করতে পারি সেটার জন্য আমরা দেখে যেতে পারি। আপনাদেরকে যদি দেখাই যে আমিও চাঁদাবাজির রিপোর্ট করি, সে রিপোর্ট করতে গিয়ে আমার হাঁটুতে সবসময় ব্যান্ডেজ থাকে, দাগ থাকে, আমি পড়ে যাই, আমাকে ধাক্কা দেওয়া হয়, আমাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। আরে ভাই, আজকে যদি আমি পড়াশুনো করে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আজকে পড়াশোনা করে আমি যদি একটা সরকারি অন্য কোনো চাকরি করতাম, বেতন পেতাম, ঘুষ খেতাম, তেল মারতাম, আমার ক্যারিয়ার তো ভালো হতো। আজকে আমি সাংবাদিকতা আসছি বলে প্রতিদিন সকাল বিকাল দুবার আমাকে হুমকি পেতে হয়, আমার পরিবার অনিশ্চয়তায় থাকে কখন আমাকে মেরে ফেলে। এদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারা দুশ্চিন্তা করে, ফেসবুকে পোস্ট দেয়, ইমন ভাই না জানি আপনাকে কখন মেরে ফেলে, আপনি অন্তত বেঁচে থাকেন। এখন এটাই চ্যালেঞ্জ, এটাই কষ্ট, যে আল্লাহ যেন আমাদেরকে অন্তত বাঁচিয়ে রাখে, সে দোয়াটুক চাই, আর কিছু চাই না।